অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাইয়ের বক্তব্যে তাকে আমি ফলো করছি প্রথম থেকেই, এবং প্রথম দিকে আমি অবাক হয়েছি যে তিনি বুঝতে পারেননি। তিনি এই গত বছরের 24শে জুলাই ছাত্র আন্দোলনে তিনি প্রথম দিকে দৃঢ় একটা সমর্থন জানিয়েছিলেন এই ছাত্র আন্দোলনের প্রতি। তার মধ্যে অ্যাডভোকেট ওই যে জেডাই পান্না সাহেবও ছিলেন, তিনি তাদের হয়ে মামলাও লড়েছিলেন। এটাকে একটি ছাত্র আন্দোলন ভেবেই লক্ষ লক্ষ মানুষ এটা সমর্থন করেছিল। কিন্তু তার নিজেরই আজকে যে জবাবদিহি তিনি করেছেন পার্টির কারণ দর্শাও নোটিশে, সেখানে 1, 2, 3 করে তিনি অনেকগুলো পয়েন্ট তিনি বলে গিয়েছেন। তার সংক্ষিপ্ত সারি সেটা হচ্ছে, তিনি প্রথম দিকেই এই আবর্জনের এই আন্দোলনের পক্ষে ছিলেন এবং তার সন্তান সমতুল্য এই ছাত্রদেরকে তিনি বলেছিলেন, বাবারা তোমরা শুধু চাকরি চাও, গণতন্ত্র চাও না, তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করো। এটা ছিল তার উপদেশ। তারপরে তিনি জুলাই আন্দোলনের পরেই দেখলেন লক্ষ লক্ষ মানে এই 5ই আগস্টের আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনার পতন হওয়ার পরে তিনি দেখলেন যে পুরো আন্দোলনটার এবং সরকার পতনের যাবতীয় স্টেক হোল্ডার এবং ক্রেডিট দাবি করছে ইসলামী ছাত্র শিবির, যারা প্রকাশ্যে রাজনীতি তো করেইনি, তারা বলেও নাই, সাধারণ জনগণকে তারা দলে ভিড়িয়েছে। এবং আমরা এখন জানি যে নিরীহ ছাত্রদেরকে, সাধারণ জনগণকে স্নাইপার বুলেটের মাধ্যমে হত্যা করে জনগণকে খেপিয়ে তুলে তারা সরকার পতন আন্দোলন করেছে, আন্দোলনটাকে ত্বরান্বিত করেছে, এবং তারপরে তারা পুরো ক্ষমতা দখল করে বলছে হ্যাঁ আমরাই এই আন্দোলন করেছি, এটা কোনো ছাত্রদের আন্দোলন ছিল না, এটা সাধারণ জনগণেরও আন্দোলন ছিল না, এটা একটা ষড়যন্ত্র। এবং তিনি যখন এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেছেন তখন থেকে কিন্তু তিনি সাবধান বাণী উচ্চারণ করছেন ফজলু ভাই, যে এটা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাচ্ছে, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক চিহ্ন জাদুঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে, নথিপত্র। এই গতকালকে আমি দেখলাম বগুড়াতে মুক্তিযুদ্ধের যত বই, এরকম 400 বই পোড়া প্রকাশ্যে, এগুলো সবকিছুই প্রতীকী একটা ব্যাপার। উনি যেটা ধারণা করেছে সেই ধারণা আমারও প্রথম থেকেই ছিল সুলতানা, আমিও প্রতিবাদ করে গিয়েছি, আমি বিভিন্ন টক শো করেছি, সোশ্যাল মিডিয়াতে আমি ছবি এঁকে লিখে প্রতিবাদ করেছি, জানিয়েছি মানুষকে যে আড়ালে একটা ষড়যন্ত্র চলছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আজকে 1 বছর পরে এখন প্রকাশ্যে তারা ঘোষণা দিচ্ছে তারা 71কে মুছে দিতে চায়, এবং সেই কার্যক্রমের মধ্যেই মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে অপমান, প্রকাশ্যে তাদেরকে নির্যাতন, তাদেরকে একঘরে করা, এগুলো তাদের কার্যক্রমের মধ্যে আছে। এবং সেই কার্যক্রম নিয়েই তারা দেখছে যে বিএনপির একজন নেতা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তখন বিএনপিকে দিয়েই তার মুখ বন্ধ করানোর চেষ্টা করেছে, তারা যখন নিজেরা পারেনি। তো আজকে আমি বিএনপির কাছে প্রশ্ন করছি যে স্বাধীনতা, এটা তো যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকে, আপনারা সফল হয়েছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন যাচ্ছে, আপনারা দাবি করেন যে আপনারা একজন মুক্তিযোদ্ধার গঠন করা রাজনৈতিক দল, তাহলে আপনারা কেন এটার প্রতিবাদ করছেন না? কেন আপনারা একজন মুক্তিযোদ্ধার কণ্ঠ রুদ্ধ করতে চাচ্ছেন, যেখানে আপনারা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলছেন না? আপনারা পুরোপুরি জামাতের পকেটে ঢুকে গেছেন, অথবা জামাতের পদলেহী গোলামে পরিণত হয়েছেন। আপনাদের মধ্যে জামাতের মধ্যে কোনো তফাৎ নাই, তাহলে আপনারা জামাতে যোগ দেন।
আর এই মুক্তিযোদ্ধাকে সুযোগ দেন, দেখি একটা ডাক দিন, আরেকটা দল তৈরি হোক, আরেকটা রাজনৈতিক দল তৈরি, আরেকটা বিএনপি আসুক, যার নেতৃত্বে থাকবেন ফজলুর রহমান। ফজলুর রহমানের বিএনপি আমরা চাই। ফজলুর রহমানের নেতৃত্বে বিএনপি যদি না থাকে, অন্য আরেকটা রাজনৈতিক দল হবে। তাকে আপনারা মুলতবি করবেন, তাকে আপনারা অথর্ব করে রাখবেন, তার সদস্যপদ আপনারা বাতিল করে রাখবেন। এটা অন্যায়। মুক্তিযুদ্ধের তাকে তাকে একঘরে করে রাখা, এটা অন্যায় করছেন আপনারা। খুরশিদ আনোয়ার, একটু সংশোধন দেই, ইয়েকে ফজলুর রহমানকে কিন্তু তার সদস্যপদ বাতিল করেনি, স্থগিত করেছে 3 মাসের জন্য। কিন্তু এটি তো তার জন্য একটু অপমান, এটি তো মুক্তিযোদ্ধা ধারার প্রতি একটি অপমান। এটি কি বিএনপি করা সঙ্গত হয়েছে? অবশ্যই না, অবশ্যই না। বিএনপি দাবি করে তারা মুক্তিযোদ্ধাদের দল, তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, কিন্তু আজকে প্রমাণ করেছে বিএনপি যে তারা কিন্তু মুক্তিযোদ্ধার দল না, এবং তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে। জামাতের এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বললেন যে আজকে তারা জামাতের পকেটে ঢুকে গেছে। আমিও তাই মনে করি যে আজকে তো প্রমাণ করতেছে যে তারা স্বাধীনতা বিরোধী চক্রের অংশীদার। বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজলুর রহমান যে অনাচার, অত্যাচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, আজকের এই ডক্টর ইউনূসের তথাকথিত টোকাইগঞ্জের বিরুদ্ধে ডাকাতি, খুন, খারাপি, ছিনতাই, লুটপাট, অগ্নিসংযোগের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাই যেভাবে জনগণের উদ্দেশ্যে তার মতামত প্রকাশ করছেন, এই মতামত এবং তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজকে বিএনপি যে ব্যবস্থা গ্রহণ করেছে, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক। তার মানে প্রমাণ হয়ে যায় যে বিএনপি কিন্তু একটা ধাপ্পাবাদী একটা দল। প্রমাণ হয়ে যায় যে তারা মুক্তিযোদ্ধার দল না, তারা পাকিস্তানের পক্ষের ওই জামাতের দালাল। আমি পরিষ্কার এটা মনে করি। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা আমার কথা না, এটা যারা সাধারণ মানুষ তারাই আজকে এই ধরনের মন্তব্য করতেছে। আমরা তাজুল ইমাম ভাই বলেছেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বলেছেন যে তাহলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আর একটা বিএনপি গঠন করুক। আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করেন, যারা এই মেজর আক্তার আছেন, আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা কিন্তু এই ফজলুর রহমানকে আমি মনে করি যে তাদেরকে সাথে নিয়ে তাহলে বিএনপির বিকল্প তারাও আর একটা দল গঠন করুক, অসুবিধা কি? এইভাবে যদি মিথ্যাচারের পক্ষে এবং সেই আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা তো একদম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ৭১ সালে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখেছিলাম, অগ্নিসংযোগ, খুন, খারাপি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, পরিষ্কার দেখতে পাচ্ছি একদম সেই ৭১ সালই ফিরে এসেছে। এখান থেকে আমি মনে করি যারা আমাদের সত্যিকারের স্বাধীনতা সংগ্রামী এবং সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশী আছেন, যারা এই দেশকে সুন্দর একটি সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চান, তাদের উচিত আজকের এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যাকে যার মুখ আজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, তার সেই বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ফজলুর রহমান সাহেবকে সমর্থন করা এবং তার পক্ষ নিয়ে কথা বলা। ধন্যবাদ। আপনি দেখেন ভোটের রাজনীতির হিসাবটা যদি দেখেন, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কাছাকাছি, ধরেন 32% 33%। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিএনপি সবসময় ভয় পায় যে যদি জামাত তাদের সঙ্গে থাকে
তাহলে তারা মেজরিটি হয়ে যায়। আওয়ামী লীগ জোট বাঁধে জাতীয় পার্টির সঙ্গে বা বাম দলগুলোর সঙ্গে, তাহলে তারা আবার মেজরিটি হয়ে যায়। এই যে ভোটের হিসাব, এই হিসাবটাই কি প্রাধান্য নাকি বিএনপির ধরেন আপনি যখন আজকে মুক্তিযুদ্ধের কথা বলবেন, বিএনপি বলবে আপনি আওয়ামী লীগ। বিএনপির এই ন্যারেটিভ থেকে বের হওয়ার কোনো সুযোগ কি এখন ছিল না? আমাকে জিজ্ঞেস করছো? রাজনীতি, হ্যাঁ, ভোটের রাজনীতি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যখনই ভোটের রাজনীতি কথাটা ওঠে তখন ন্যায়, মানবিকতা এবং সত্যনিষ্ঠতা এসব কিছু দূরে সরে যায়। তখন লেনদেনের হিসাব আসে। হ্যাঁ, একজন মহাজন দোকানের গদিতে বসে দিন শেষে যখন সে টাকা পয়সার হিসাব করে, তখন সে কিন্তু ওই হিসাব করে যে আজকে আমি দুধের মধ্যে কতখানি পানি মিশিয়েছি, তাহলে আমার কতখানি লাভ হয়েছে। যদি খাঁটি দুধ বিক্রি করতাম তাহলে আমার 5 টাকা লাভ হতো, আর আমি পানি মিশিয়েছি অর্ধেক, এখন আমার 10 টাকা লাভ হয়েছে। এগুলো হচ্ছে গিয়ে ভোটের হিসাব। আজকে বিএনপি যদি এরকম এই ভোটের হিসাব করে জামাতের সঙ্গে জোট বেঁধে একটা মোটামুটি আসন দখল করে ক্ষমতার, সেই আসন কিন্তু, সেই ক্ষমতা কিন্তু দুধের মধ্যে পানি মেশানো ক্ষমতা, যেটা দুধও নয় পানিও নয়। এই যে সঠতা, এই যে কি বলে ভণ্ড রাজনীতি, এই ভণ্ড রাজনীতির কারণে দল দুর্বল হবে, শাসন দুর্বল হবে, সবকিছু দুর্বল হবে। আমরা সেই দুর্বলতার নিদর্শন গত 54 বছর ধরে দেখেছি। প্রথমবার যখন খালেদা রহমান বিএনপির ইয়ে নিয়ে প্রধানমন্ত্রী হলেন, বিএনপির দেশনেত্রী হয়ে, হ্যাঁ, খালেদা জিয়া কেন হবে? হাজবেন্ডের লাস্ট নাম তো যোগ হয়, তাই না? স্বামীর বা বংশের শেষ নামটা আইনসঙ্গতভাবে নামের শেষে যোগ হয়, কাজে উনি খালেদা রহমান। তারেক রহমান, তারেক জিয়া নয়, জিয়াউর রহমানের প্রথম নাম। এটাকে জিয়া লাগিয়ে দেওয়াটা, এটা জিয়াউর রহমানের প্রতি অসম্মান করা হয়। তো আমি সেই সম্মানটুকু রেখে বলছি, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন খালেদা রহমান অথবা খালেদা জিয়া, তখন একটা কার্টুন এঁকেছিলাম আমি, আমার এখনো মনে আছে, প্রবাসী পত্রিকায়, এই অধুনা লুপ্ত, এটা নিউ ইয়র্কে কার্টুনটা বেরিয়েছিল এরকম যে খালেদা বাঁশি বাজাচ্ছেন, যে সাপের যে বিন বাজায় যে সাপুড়েরা, ওরকম বিন বাজাচ্ছেন, আর অনেকগুলো গর্ত থেকে সাপ এসে বিএনপি লেখা একটা ঝাঁপির মধ্যে ঢুকে যাচ্ছে।